কোনোভাবেই ক্ষতি করে না, ডিমের কুসুম আমাদের উপকার করে। সুতরাং কুসুম সহ বলতেছে একজন লোক ডেলি 4-5টা ডিম খাওয়া কোনো বিষয় না। একজন সুস্থ লোক ডেলি 4-5টা ডিম খেতে পারবে। যাদের হার্টের রোগ আছে তারাও ডেলি মিনিমাম একটা করে ডিম খেতে পারবে। যাদের হার্টের রোগী তারা একটা করে ডিম খেতে পারবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার শরীরের ওজন 60 গ্রাম, এই আপনার শরীর 60 কেজি, তাহলে আপনাকে 60 গ্রাম আপনার আমিষ লাগবে। এখন একটা ডিমে 6 গ্রাম আমিষ লাগে, তাহলে তো আপনি 10টা ডিম খেতে পারেন, কোনো সমস্যা আছে? আপনি যদি অন্য কোনো আমিষ গ্রহণ না করেন তাহলে আপনি ডেলি 10টা পর্যন্ত ডিম খেতে পারবেন, এটা কোনো সমস্যা না। আবার এক টুকরা মাছের মধ্যে দেখা যাচ্ছে এরকম বড় টুকরা অনুযায়ী দেখা যাচ্ছে হয়তো 10 গ্রামের মতো, বড় টুকরা মাছ হলে 10 গ্রামের মতো আমিষ থাকে। এইভাবে সব কিছু যে যাবে না, 100 ml দুধের মধ্যে দেখা যাচ্ছে 4 থেকে 5 গ্রাম থাকে, 4 গ্রামের মতো আমিষ থাকে, আমিষ থাকে। তারপরে 100 গ্রাম মাংসতে দেখা যাচ্ছে 20-25 গ্রাম আমিষ থাকে। মানে আপনি এমনভাবে খাবেন যেন ব্যালেন্স হয়, ব্যালেন্স। আপনি কার্বোহাইড্রেট খাবেন 200 গ্রাম, আমিষ জাতীয় খাদ্য পাবেন 50 থেকে 60 গ্রাম ডেলি। তারপরে আপনার শাকসবজি যেগুলাতে কোলেস্টেরল, যেমন শাকসবজিতে কোলেস্টেরলের সাথে কোনো সম্পর্কযুক্ত না, আপনার শাকসবজি মানে যত বেশি খেতে পারেন, ফ্যাট পুরাই শাকসবজি খাবেন, পেট পুরাই শাকসবজি খাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে শাকসবজি যদি খাই আমরা দেখা যাচ্ছে যে রোগাক্রান্ত কম হবে, অসুখ বিসুখ কম হবে। এখন ডাক্তাররা বলতেছে যে আপনি শাকসবজি তরকারি খাবেন 3 ভাগ, আর 1 ভাগ খাবেন আপনি ভাত। আমরা করি কি, আমরা ভাত দিয়ে শাকসবজি খাই, এখন বলছে শাক দিয়ে আপনি ভাত খাইবেন। ডাক্তাররা বলতেছে আপনার অসুখ বিসুখের জন্য, অসুখ বিসুখ যদি কম চান, হাড়ের যদি সমস্যা কম চান, তাহলে তরকারি দিয়ে ভাত খাবেন। তার মানে 3 ভাগ তরকারি খাবেন, 1 ভাগ ভাত খাবেন। যদি আপনি যদি এক প্লেটের মধ্যে যদি 100 গ্রাম থাকে, তাহলে 25 গ্রাম থাকবে ভাত, আর বাকি 75 ভাগ থাকবে শাকসবজি। বুঝতে পারছেন? এবং যারা মাংসাশী প্রাণী, মানুষ হলো অনেকটা তৃণভোজী প্রাণীর সাথে সম্পর্কযুক্ত। মানুষের পেটের গঠন, মানুষের শরীরের গঠন, এটা হলো তৃণভোজী প্রাণীর সাথে মানে অনেকটা মিল। এই জন্য মানুষ বেশিরভাগে তৃণভোজী প্রাণীর মতো খাবে। কীরকম? দেখা যায় যে একটা বাঘ যেটা মাংসাশী প্রাণী, তাদের ইন্টেস্টাইন হলো 8 মিটার, আর গরু ছাগলের ইন্টেস্টাইন হলো 28-30 মিটার। বলছে মানুষের ইন্টেস্টাইনও প্রায় 30 মিটার। তাহলে কার সাথে মিল হয়েছে? গরুর সাথে মানুষের ইন্টেস্টাইনের মিল আছে, মানে পেটের আঁতুড়ি জুতুরি যেগুলো, এগুলো আর কি। তাইলে গরু কী খায়? গরু বেশিরভাগ হলে ঘাস খায়, তাইলে মানুষও বেশিরভাগ এই শাকসবজি খাবে। তারপরে মানুষের হা হলো ছোটো, গরুর হাও ছোটো। আবার যারা মাংসাশী প্রাণী তারা হা করলে এত বড় হয়ে যায়, মানে বাঘ ভাল্লুক, বাঘ কুমির হা করলে কত বড় হয়, ওরা মাংসাশী প্রাণী, অনেক বড় হা করে। এই জন্য বলছে যে মানুষ কিন্তু তৃণভোজী প্রাণীর মতো, তার আচার ব্যবহার বা তার গঠনটা অনেকটা তৃণভোজী প্রাণীর সাথে সম্পর্কযুক্ত বেশি। এই জন্য মানুষ তৃণভোজী প্রাণী যেগুলো গরু ছাগল এদের মতো খাবে, বেশিরভাগ এদের মতো খাবে। একসময় যখন এই যে সভ্যতা যখন আসে নাই, তখন কিন্তু মানুষ কিন্তু বেশিরভাগে বন জঙ্গলের খাবার খাইতো। বন্য মানুষ যারা, বা একসময় যারা ওই যে মানে বিভিন্ন উপজাতিরা কি খায়, উপজাতির বন জঙ্গলে থাকে। একসময় আমরা তো বন জঙ্গলে ছিলাম, এখনও না আমরা দেখা যায় আজ হয়তো 200-300 বছর থেকে সভ্য হয়েছে। এর আগে তো সব এরমরা দেখা যায় যে বন জঙ্গলে ছিল, ছিল। তখন দেখা যায় যে বেশিরভাগে খাবার খাইতো ওই বন জঙ্গলের খাবারে খাইতো। তখন মানুষের মধ্যে এত রোগ শোক আসে নাই, এত হার্টের ডিজিজ নাই, এত দেখা যায় যে ডায়াবেটিস হয় নাই, এত ক্যান্সার হয় নাই। এখন দেখা যাচ্ছে আমাদের ক্যান্সার, হার্টের রোগ, ডায়াবেটিস আমরা মানে ভর্তি। এই সব বেশিরভাগের রোগ হয়েছে আমাদের এই খাওয়া দাওয়ার কারণে, আমাদের জীবন আচরণের কারণে, আমাদের জীবনযাত্রার কারণে, আমরা যে জীবন লিড করতেছি এটার কারণে। আরও অনেকগুলো বিষয় আছে, যেমন
যেমন এই আমাদের এই যে আমাদের বিভিন্ন কোরআনে ধর্মগ্রন্থে বা কোরআনে বা আমাদের নবী রাসূলগণ বলে গেছে, যেমন আমরা কি করি, ঘুমাইতে হবে বলছে এশার নামাজের পরে, আমাদের ঘুম থেকে উঠতে হইব ফজর নামাজের আগে। এখন আমরা কি করি, ঘুমাই রাতের 1টা 2টা, উঠি সকাল 8টা 9টা। তো আমাদের দেখা যায় যে জীবন আচরণে সভ্যতার অনেকগুলো খারাপ দিকও আছে, অনেক ভালো দিকে আছে। যেমন এই সভ্যতার কারণে দেখা যায় যে আমরা এখন এই যে মোবাইলের এসে, টিভি এসা, এ আইসা সে আইসা, এখন আমরা কি করি, আমাদের জীবনযাত্রার মানও চেঞ্জ হয়ে গেছে। দেখুন অনেকগুলো যেমন বলতেছে যে আমরা এশার নামাজ পড়ার পরে, এশার নামাজের পরে খাইয়া যদি মানে খাবেন আরও আগে, এশার নামাজের পরে যদি আপনি ঘুমাই যান, তো আপনার শরীরে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, মেলাটোনিন হরমোন বলে। এই হরমোনটা শরীরের জন্য ভালো। এইটা দেখা যায় রাত 2টা 3টা পর্যন্ত থাকে, এরপরে আবার এটা হয়ে যায়, ফজর নামাজের সময় আবার এটা চলে যায়। তো এই যে মেলাটোনিন হরমোনটা, এটা শরীরের জন্য উপকার, সাউন্ড স্লিপের জন্য, ঘুমানোর জন্য খুবই উপকার। এখন দেখা যাচ্ছে যে আমরা যারা রাতের 1টা 2টা বাজে আমরা ঘুমাই, তারা তো এই হরমোনটা পাচ্ছি না, আমরা সঠিকভাবে এই হরমোনের ইউজ পাচ্ছি না। এই জন্য আমাদের শরীরে বিভিন্ন ইনব্যালেন্স সৃষ্টি হয়। এই যে আমাদের ক্যান্সার হচ্ছে কোত্থেকে, আমাদের কোষের আনইউজুয়াল গ্রোথ, মানে এই যে হরমোনের কারণে হরমোন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন হরমোন চেঞ্জ হয়ে যাচ্ছে। হরমোন চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমাদের গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শরীরে ক্যান্সার ঢুকতেছে, আমাদের শরীরে ডায়াবেটিস হইতেছে, আমাদের দেখা যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে। এসব হইলো আমাদের এই জীবনযাত্রার অনেক কারণে, আমাদের ভুল জীবনযাত্রার কারণে আমরা এখন ভুলভাবে জীবনযাপন করতেছি। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই ঠিক করতে হবে, আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে। আমাদের লাইফস্টাইল ঠিক করলে দেখা যায় যে আজকে আমাদের যে ঘরে ঘরে ডায়াবেটিস, এই ডায়াবেটিস থাকবে না। আমাদের আজকে বাড়ি বাড়ি ক্যান্সার রোগ, এটা থাকবে না। আমাদের হার্টেরও সমস্যা, এটা থাকবে না। আমাদের লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ করতে পারি, কী করতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়াটা নিয়ন্ত্রণ করতে হবে, খাওয়ার বিষয়টা নিয়ন্ত্রণ করতে হবে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ সবচেয়ে বড় সমস্যা এখন বলতেছে যে এই কার্বোহাইড্রেটের সবচেয়ে বড় আমাদের এখন সমস্যা। এই কার্বোহাইড্রেট খাওয়াটা আমাদেরকে কমাই দিতে হবে। বুঝি নাই? অ্যালার্জি এখন তো অনেকে 97% রোগের অ্যালার্জি, এটা নিয়ে কিছু জানতে পারবেন। আমাদের লাইভ বন্ধ করেন এবার। হ্যাঁ, লাইভ না, ঠিক আছে। যখন হার্টের কথা বলতেন স্যার, হয়তো এটাও আশা করি জানতে পারবেন। না, বিষয়টা হইলো অ্যালার্জি। আপনি বলেন এখানে আজকে মনে করেন এখন 90 জন লোক আছে, কয়জনের ডায়াবেটিস আছে, কয়জনের অ্যালার্জি আছে? হ্যাঁ, কি বলেন? আমার থেকে কেন অফিসে এসে আবার রুমে যাই, আবার উঠতে চলাই অ্যালার্জি, প্রায় অ্যালার্জি, প্রায় অ্যালার্জি। এটা তো আজকে আমার কাছে নতুন একটা মনে হইল, সবার অ্যালার্জি। না শুনেন, সাধারণত অ্যালার্জি রোগটা হলো এক একজনের এক এক বিষয়ের উপর অ্যালার্জি। যেমন কেউ বেগুন খেলে অ্যালার্জি হয়, কেউ চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, কারো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, কারো হাঁসের ডিম খেলে অ্যালার্জি হয়। এখন আপনারা যেভাবে গণহারে অ্যালার্জি বলতেছেন, এটা তো আমার কাছে অন্যরকম সাইন মনে হইতেছে। যেমন আমি চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জি হয়, আর কোনো কিছুতে আমার অ্যালার্জি নেই। তো আপনারা এখন শুনেন, এখন অনেকগুলো বিষয় আছে, যেমন ভিটামিন ডির অভাব হইলে অনেক সমস্যা হয়। যেমন এই করোনাতে যে এত মানুষ মারা গেছে, কারা মারা গেছে জানেন? যাদের ভিটামিন ডির ঘাটতি ছিল তারাই মারা গেছে।
আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশেও যারা দেখা যায় যে খেতে খামারে কাজ করছে, রোদে ছিল, তারা পরিশ্রম করছে, তারা কেউ মারা গেছে? কেউ মারা গেছে? মারা গেছে কারা? যারা এসি ঘরে থাকতো, যারা সব সময় এসিতে থাকতো, তারা আরামায়েশে থাকতো, দেখা যাচ্ছে এরা মারা গেছে। ইনশাল্লাহ আমি নিজে বলতে পারবো, আমার করোনার সময় শুধু একদিন সামান্য একটু জ্বর হয়েছে, আর ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। আমি কি জন্য হয় না? আমি সবসময় দৌড়াদৌড়ি করি, আমি সবসময় হাঁটি, আমি সবসময় রোদে থাকি, আমি এইগুলো চেষ্টা করি, এক্সারসাইজ করি, এই জন্য দেখা যায় ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই। এখন দেখা যায় যে অনেকের মধ্যে যেমন এসালাম, পটিয়ার এসালামের বাড়িতে মারাই গেল, হ্যাঁ, তার মানে তারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা তার বাইকে রক্ষা করতে পারে নাই, তারা মারা গেছে। ওই এসি রুমে থাকে, এসি রুমে থাকে মারা গেছে। তো এইভাবে আপনারাও এই যে আপনাদের যে অ্যালার্জির কথা বলতেছেন, ইয়ে কথা বলতেছেন, আমার মনে হয় আপনারা এইভাবে মনে হয় পরিশ্রম কম করেন, রোদে রোদে কম যান, এই জন্য বোধ হয় আপনাদের অ্যালার্জি হয়েছে। না, এটা হতে পারে, ওটা যে টিকাটা দিছেন, টিকার কারণেও হতে পারে, কারণ টিকার মধ্যে হয়তো এমন কোনো কিছু ছিল যেখানে ওই যে অ্যালার্জি আবার কোত্থেকে হয়। অ্যালার্জি হইলো রক্তকণিকা আছে, রক্তকণিকা যদি ইসোনিফিলের পরিমাণ বেড়ে যায়, এক ধরনের রক্তকণিকা আছে ইসোনিফিল বলে, এই ইসোনিফিলের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যালার্জি হতে পারে, অ্যালার্জির সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যে খাবারগুলো আপনার ধরেন খাওয়া উচিত না সেগুলো খাবেন না, যে মানে ধরেন কিছুদিন অ্যালার্জির ওষুধ খাবেন। অ্যালার্জি ওষুধ তো আর সবসময় খাওয়া লাগে না, একসাথে খাইলে তো ঠিক হয়ে যায় নাকি? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ সারাইছে, কিন্তু আমি যতটুকু জানি মহিলাদের ক্ষেত্রে অ্যালার্জি বেশি। এটা হচ্ছে আমাদের সাতকানিয়া সবার দায়িত্ব, তোমরা যদি 15 দিন খেতে হয় আসলে বড় বড় কিন্তু অনেকে 15 দিন খাওয়া ভাই। তুমি ডাক্তার দেখাইছিলা? তো প্রতিদিন খাইতে বলতেছে? একদম না, মানে বেড়ে গেলে, হালকা বেড়ে গেলে খাই আর কি। তো 15 দিন তো পেয়ারা লাভের মতো কতগুলো লাগাবে না, এটা ধরেন মাঝে মধ্যে যখন আমার বেড়ে যায় তখন 10 দিন খেলে ঠানা মোটামুটি অ্যালার্জি ভালো হয়ে যায়। অনেকে বলছে টিকা দেওয়ার পরে কিন্তু অ্যালার্জিটা বেড়ে গেছে, অনেকের দামে কিন্তু হেরে যায়। টিকার কারণে হতে পারে, টিকা হয়তো টিকা তো হ্যাঁ সবাই দিছে। আপনি কি রোগ বলতেছেন এটা? করোনার টিকা তো সবাই দিছে, এখন দেখা যায় যে করোনার টিকা তো আমি দিছি, তো আমার তো অ্যালার্জি নেই। এখন আপনার স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো স্যার বেশি আপনার মধ্যে, সেটাই এরকম কিছু হবে, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে তো ভালো। এখন আপনারা দ্বারা স্যার আপনারা যেটা আপনি এক্সারসাইজ যেটা করেন, আপনি এই পর্যন্ত গিয়ে স্যার কেউ এক্সারসাইজ করে না, কিন্তু স্যার মোটামুটি যে করেন ওটা হচ্ছে অনেক বড় কথা। না, সবার এক্সারসাইজ করা উচিত, আপনারা যারা এই যে একসময় শুনেন, মহিলারা তো এখন আর পরিশ্রম কম করে, একসময় তো ডেকি ছিল, একসময় ডেকিতে করতো